কাঁটাতারের ফাঁকে গলে যে পথ একদিন ভারতের মাটিতে পা রেখেছিল, আজ ঠিক সেই পথেই উল্টো হাঁটা শুরু করেছে হাজার হাজার অনুপ্রবেশকারী। কিন্তু কেন? কারণ পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেছে মোক্ষম দাওয়াই 3D অপারেশন, ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট। হ্যাঁ, মালদা আর মুর্শিদাবাদের ডিটেনশন ক্যাম্পগুলো এখন অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য শেষ সীমানা। একের পর এক ভুয়ো আধার আর ভোটার কার্ডের খেলা এবার শেষ হতে চলেছে। কিন্তু কিভাবে রাতারাতি বদলে গেল এই পুরো সমীকরণ? কিভাবে 1946 সালের ফরেন্স অ্যাক্ট ব্যবহার করে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করছে এই নতুন সরকার? চলুন আজকের এই ভিডিওতে এই পুরো ব্যাপারটা ব্যাখ্যা করা যাক। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে 3D পদ্ধতিতে কাজ শুরু করে দিয়েছে। 3D অর্থাৎ ডিটেক্ট, ডিপোর্ট এবং ডিলিট। ডিটেক্ট মানে সন্দেহভাজন অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা, আর ডিলিট মানে তাদের নাম সরাসরি ডেটাবেস থেকে মুছে ফেলা এবং সবশেষে ভেরিফিকেশনের পর তাদের বাংলাদেশে ডিপোর্ট বা ফেরত পাঠানো। 4000 কিলোমিটারের মধ্যে মাত্র 2200 কিলোমিটার সীমান্ত পশ্চিমবঙ্গের সাথেই যুক্ত হওয়ায় সীমান্ত লাগোয়া মালদা এবং মুর্শিদাবাদে ডিটেনশন ক্যাম্পও তৈরি করা হয়েছে। তবে তার আগেই সীমান্ত লাগোয়া অঞ্চলে এই বাংলাদেশিরা এসে ভিড় জমালো। ব্যাপারটা ঠিক কি বলুন তো? এই সমস্ত অবৈধ অনুপ্রবেশকারীরা বুঝে গেছে এবার তাদের দিন শেষ, আর তারা এখানে থাকতে পারবে না বেশি দিন। তাই যে পথ দিয়ে ভারতে প্রবেশ করেছিল এবার সেই পথেই বাড়ি ফিরে যাচ্ছে। কিন্তু কিভাবে ঢুকেছিল এই বাংলাদেশিরা? এদের উদ্দেশ্যটাই বা কী ছিল? এবং কেন এখন এদের বিজিবি বা বাংলাদেশের সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করা হচ্ছে? এই পুরো ব্যাপারটা বুঝতে হলে প্রাক্কালের ভারতের ডেমোগ্রাফিক ম্যাপটা একটু বুঝতে হবে। দেখুন, ভারতের সঙ্গে বাংলাদেশে প্রায় 4000 কিলোমিটার বর্ডার এরিয়া রয়েছে, যার মধ্যে পশ্চিমবঙ্গের সাথেই রয়েছে প্রায় 2000 কিলোমিটারেরও বেশি বর্ডার এরিয়া, যেমনটা আগেই বললাম। কিন্তু সেখানে কোনো কাঁটাতারের বেড়া বা ফেন্সিং করা ছিল না, যে কারণে অবাধ আনাগোনা লেগে থাকতো এই অনুপ্রবেশকারী বাংলাদেশিদের। 1947 সাল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ হওয়ার প্রক্রিয়াটিকে মূলত 3টে ভাগে ভাগ করা যায়। প্রথমত, 1947 সালে দেশভাগের সময় পশ্চিমবঙ্গ ভারতের অংশ হিসাবেই রয়ে গিয়েছিল এবং পূর্ব বাংলা, যাকে আজ আমরা বাংলাদেশ বলি, তা পূর্ব পাকিস্তানের অংশের দিকে চলে গিয়েছিল। সেই সময়ে একটা বড় মাইগ্রেশন দেখা গিয়েছিল এই মুহূর্তেই। এরপরে 1971 সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় অত্যাচারের হাত থেকে রক্ষা পেতে প্রায় 1 কোটিরও বেশি মানুষ ভারতে প্রবেশ করেছিল। এরপর বাংলাদেশের নতুন দেশ হিসাবে আত্মপ্রকাশ করলে বহু মানুষ বাংলাদেশে ফিরে যায়। কিন্তু এমন অনেক মানুষ ছিলেন যারা যুদ্ধের পরবর্তী সময়েও কিন্তু বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন, কিন্তু পরে আর বাংলাদেশে ফিরে যায়নি। আর এই কারণেই পশ্চিমবঙ্গের বেশ কিছু সীমান্তবর্তী জেলা যেমন আসাম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ অনেকটা বেশি প্রভাব পড়েছিল। যুদ্ধ পরবর্তী সময় থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত অভিবাসন প্রক্রিয়া চলে আসছে এবং এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে। যেমন 1, বাংলাদেশের আর্থিক অবস্থা সংকটজনক। 2, সেখানকার পরিকাঠামোগত বা অর্থনৈতিক উন্নয়ন সেভাবে হচ্ছিল না এবং দারিদ্র এবং প্রাকৃতিক বিপর্যয়, জনসংখ্যার চাপ এবং রাজনৈতিক অস্থিরতার কারণে কাজের সন্ধানে ও উপার্জনের উদ্দেশ্যে তারা ভারতের দিকে ধীরে ধীরে আসতে শুরু করে, যার প্রধান গেটওয়ে ছিল এই পশ্চিমবঙ্গ। কারণ বাংলাদেশের মানুষও বাংলা ভাষায় কথা বলে এবং পশ্চিমবঙ্গের মানুষও কিন্তু এই বাংলা ভাষাতেই কথা বলে। সুতরাং যোগাযোগের ক্ষেত্রে ওই অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য একটা বড় সুবিধা তৈরি হয়েছিল। পরিসংখ্যান অনুযায়ী 2004 সালে ভারতে প্রায় 1.2 কোটি অবৈধ বাংলাদেশি ছিল, যার মধ্যে প্রায় 57 লক্ষ ছিল এই পশ্চিমবঙ্গের মধ্যেই। বর্তমানে সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলে মনে করা হচ্ছে, কারণ তখন কেন্দ্রকে জমি দেয়নি রাজ্য, যার ফলে আরও অবৈধ অনুপ্রবেশকারী প্রবেশ করার আশঙ্কা দেখা যাচ্ছে। যদিও এর পেছনে রয়েছে তৃণমূলের ভোট ব্যাংক ধরে রাখার কৌশল, যার সাথে জড়িয়ে আছে এক বিশাল ভুয়ো নথি চক্র। অনুপ্রবেশকারীরা ভারতে আসার পর কিছু দালালের মাধ্যমে ভুয়ো আধার কার্ড, ভোটার কার্ড এবং প্যান কার্ড তৈরি করিয়েছিল।
কিন্তু এবারে বিজেপির সরকার সেই সমস্ত ভোট ব্যাংক একেবারে মুছে ফেলতে এবং ডেমোগ্রাফিক পরিবর্তন করার জন্য সমস্ত অবৈধ অনুপ্রবেশকারীদের ডিপোর্ট করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু কিভাবে করা হবে এই ডিপোর্ট? এক্ষেত্রে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি হাই লেভেল কমিটি গঠন করেছেন, যেখানে কে বা কারা অবৈধ অনুপ্রবেশকারী তা চিহ্নিত করা হবে। প্রথমে কোনো এরিয়া ভিত্তিক সেই জায়গার জনসংখ্যার বৃদ্ধির হার খতিয়ে দেখা হবে এবং সেখানে কোনো অসঙ্গতি মিললে তাদেরকে পুলিশের হাতে হ্যান্ডওভার করে দেওয়া হবে এবং পুলিশ তাদেরকে বিএসএফের হাতে তুলে দেবে এবং পরবর্তীকালে সেই বিএসএফরাই বিজিবি বা বাংলাদেশের বর্ডার গার্ডসের হাতে তুলে দেবে বা ফিরিয়ে দেবে। আর এই পুরো প্রক্রিয়া বা কমিটির দায়িত্বে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতি প্রকাশ প্রভাকর নভেলকর। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের পরিবর্তন হয়ে বিজেপির সরকার এসেছে এবং তারা এখন ডিপোর্টেশন বা ফেরত পাঠানোর মতো অপারেশনগুলো শুরু করে দিয়েছে। তাই যে সমস্ত অবৈধ অনুপ্রবেশকারী রয়েছে, যাদের কাছে ভুয়ো নথি ছাড়া কোনো বৈধ নথিপত্র নেই, তাদের মনের মধ্যে একটা কিন্তু ভয় কাজ করছে, যে কারণে তারা যেখান দিয়ে ভারতে প্রবেশ করেছিল এবার এখানে গিয়ে ভিড় জমাতে শুরু করেছে। যদিও এই সমস্ত অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে মালদা এবং মুর্শিদাবাদে হোল্ডিং শেল্টার তৈরি করা হয়েছে, যেমনটা আমি আগেই বললাম। এক্ষেত্রে পুলিশ যদি কাউকে অবৈধ সন্দেহ ধরে তবে তাদেরকে নথিপত্র আগে যাচাই করা হবে। হতে পারে ভুলবশত তারা হয়তো ভারতেরই কোনো নাগরিককে ধরে ফেলেছে, তাই তাদেরকে কিছু সময়ের জন্য ওই ডিটেনশন ক্যাম্পে রাখা হবে এবং ভেরিফিকেশন করে সমস্ত কাগজপত্র দেখে নিশ্চিত করা হবে সে আদেও ভারতবাসী কিনা এবং এরপরেই তাকে বাংলাদেশের পুশব্যাক করা হবে। আচ্ছা, একবার ভেবে দেখুন তো, আপনার অন্ন, বস্ত্র এবং বাসস্থান যদি কেউ ভাগ বসাতে চায়, তাহলে আপনি কি তাকে ভাগ বসাতে দেবেন? তাহলে এই সমস্ত অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য সরকার কেন এক্সট্রা খরচ করবে? এক্ষেত্রে তো ভারতেরই বেশি ক্ষতি হবে। আর সেই কারণেই বিজেপির সরকার আসতে বাংলাদেশিদের ঘরে ফেরার কাজ শুরু হয়ে গিয়েছে। যদিও এক্ষেত্রে কোনো নির্দিষ্ট আইন নেই, তবে 1946 সালের ফরেনার্স অ্যাক্টের ভিত্তিতে এই কাজ সম্পন্ন করা হবে। এই ফরেনার্স অ্যাক্টের মাধ্যমে বিদেশি সংক্রান্ত বিষয়গুলো নিয়ন্ত্রণ করা হবে। অর্থাৎ এখানে সরকার যদি বলে যে আপনি একজন বিদেশি বা অবৈধ অভিবাসী, তবে এটি আপনার নিজের দায়িত্ব হবে আপনার প্রমাণ করা যে আপনি একজন ভারতেরই নাগরিক। এই আইনে প্রশাসন যে কাউকে আটকে রাখতে পারে এবং তদন্ত করতে পারে এবং বিদেশি প্রমাণিত করে ডিপোর্টও করতে পারে, যে কারণে এখন এই আইনের ভিত্তিতেই এই বিজেপির সরকার 3D পদক্ষেপে নিচ্ছে। এক্ষেত্রে একদিকে বিজেপির একটি অবস্থান রয়েছে এবং অন্যদিকে তৃণমূল বা কংগ্রেসের মতো বিরোধী দলগুলোরও আরেকটা অবস্থান রয়েছে। বিজেপির যুক্তি হলো একবারে স্পষ্ট, এই অবৈধ অনুপ্রবেশ জাতীয় নিরাপত্তার জন্য একটা বড় হুমকি। যেমনটা এর আগেও ভিডিওগুলোতে আমরা বহুবার বলেছি যে এর কারণে ভারতের নাশকতা ছড়ানোর সুযোগ পায় বিদেশি শক্তিগুলো, যার ফলে ডেমোগ্রাফি বদলে যাচ্ছে, নির্বাচন প্রভাবিত হচ্ছে এবং সরকারি কল্যাণমূলক ব্যবস্থার উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে। তাই বর্তমানে এই সমস্ত অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট বা 3D মডেলই একেবারে কার্যকর ওষুধ। আপনাদের কি মনে হয় এই বাংলাদেশিদের জীবনে কোনোদিন বুঝতে পারবে নিজেদের দেশের মাটিকে ভালোবাসার গল্প? মতামত জানান কমেন্ট করে। এরকম বিস্তারিত আলোচনার ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল টক টিপ। ধন্যবাদ।